কুড়িগ্রাম ও নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি কুড়িগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কি দেখছেন, কেমন দেখছেন কুড়িগ্রামের অবস্থা? শোভন, প্রথমে একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 6টায় আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে তাতে হচ্ছে যে তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেই কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদ সীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং তারপরেও এখনো কিন্তু পানি বাড়ছে। তিস্তা ছাড়াও অন্যান্য নদ নদীর পানি কিন্তু বাড়ছে। তো এবারে যেটা সবচেয়ে বড় বিপত্তি হয়েছে, এখন কিন্তু কৃষকের ধান একেবারে মাঠে, যেটা হচ্ছে যে অনেকটা কিছুদিন পরেই কিন্তু শীষ আসবে ধানগুলো। তো সেই ধানগুলো কিন্তু বেশ কিছু তলিয়ে গেছে তিস্তার পাড়ের একেবারে রাজারহাটের কয়েকটি এলাকায়। একই সাথে কিন্তু এই পানি যে বাড়ার কারণে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে তিস্তার কয়েকটি এলাকায়। সবচেয়ে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গায়। যদিও এখন পর্যন্ত সেরকম কোনো বাড়িঘরে এখন পর্যন্ত পানি ওঠেনি, তবে এখন পর্যন্ত যেভাবে পানি বাড়ছে তাতে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত একেবারে চরাঞ্চলের যে নিচু কিছু ক্ষেত রয়েছে এবং নিচু কিছু এলাকা রয়েছে, গোচারণ ভূমি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু পানি আছে। তবে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করবার একটা শঙ্কা রয়েছে যদি এভাবে পানি বাড়তে থাকে। অন্যদিকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে তাতে কিন্তু আজকে বিকেলের পর থেকে এই পানি যে বাড়ার যে গতি সেটা কিন্তু কমবে। তার কিন্তু বলছে যে দুপুরের পর থেকে কিন্তু পানি আবার কমতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা বলছেন পানি উন্নয়ন বোর্ড। সবকিছু মিলে গতকাল থেকে কিন্তু এই কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে বৃষ্টিও কিন্তু কমে গেছে। তবে উজানে ভারতের অংশে কিন্তু বৃষ্টি রয়েছে, সেই উজানের ঢল সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তবে সবকিছু মিলে এবারে সবচেয়ে যদি ক্ষতি হয় সেটা কিন্তু কৃষির ক্ষতিটাই বেশি হবে, এমনটাই সঙ্গে করছেন কৃষকরা। শোভন। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রায়হান সুবুক্তগিন। রায়হান, নীলফামারীতে এই মুহূর্তে তিস্তা পয়েন্ট ব্যারেজ পয়েন্টে কিন্তু তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে। গত মধ্যরাত মানে 12টার পর থেকেই কিন্তু এই অবস্থাটা চলছে। এখানে সন্ধ্যার পর থেকে আরেকটু পানি বৃদ্ধি পেয়েছে, বিপদসীমা ছুঁয়ে গেছে 12টার পরের থেকে এবং এখনো পরিস্থিতিটা সেরকম রয়েছে। এর ফলে যে ঘটনাটা ঘটেছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা পাড়ের সপ্রিটারি বলে একটা জায়গায়, গ্রামে। এখানে আমি যতটুকু দেখতে পেয়েছি যে প্রায় মোটামুটি 400 পরিবার তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। 400 পরিবারের মানুষ, তারা কালকে থেকে রান্নাবান্না অধিকাংশ বাড়িতেই সম্ভব হয়নি, কারণ প্রত্যেকটা বাড়িতেই প্রায় তলিয়ে গেছে পানির নিচে, কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানি, এরকম। তবে একটা আশার কথা যে আমরা পার্শ্ববর্তী এই বাংলাদেশের এটা আসলে সীমান্ত এলাকা, তিস্তা নদীর উজানে যে এবং গজলডোবার ভাটিতে যে দুটো পয়েন্টে খবর নিয়েছি, দোমোহনী এবং মেখলিগঞ্জ, সেই দুটো পয়েন্টে ভারতীয় সেই দুটো পয়েন্টে কিন্তু পানি মেপেছে। সেখানে একটিতে বিপদসীমার উপরে পানি রয়েছে, দোমোহনীতে পানি বিপদসীমার নিচে নেমে গেছে। দোমোহনীতে পানি যতটুকু দেখিয়েছে যে বিকাল দুপুর 1টা নাগাদ, তারা পূর্বাভাসে বলেছে যে দুপুর 1টা নাগাদ পানি আসলে প্রায় 28 থেকে 29 সেন্টিমিটার সেখানে নিচে থাকবে, এরকমটাই পূর্বাভাস। ওখান থেকে পানি এই তিস্তা নদীর এই ব্যারেজ পয়েন্ট পর্যন্ত আসতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 7 থেকে 8 ঘন্টা পরে কিন্তু এখানে বন্যা পরিস্থিতির একটা উন্নতি ঘটবে, যদি না গজলডোবায় নতুন করে পানি ছাড়া হয়। আর এখানকার মানুষ যা বলছে, এখানে আসলে আমরা এই যে অঞ্চলটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পুরোটাই একটা ফসলি জমি এলাকা ছিল। এখানে একদম কাছ পর্যন্ত, এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর রাস্তার পাশ পর্যন্ত কিন্তু আসলে ফসলি মাঠ ছিল, সেগুলো ডুবে গিয়েছে। এই ফসল ডুবে যাওয়ার কারণে, ফসল হানির কারণে কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে যে আশঙ্কা এবং হাহাকার একটা বিষয়, যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন না হলে কখনোই তাদের এই ভোগান্তি, বছরের পর বছর ধরে এই যে ভোগান্তি তারা বয়ে আসছে, সেটি আসলে শেষ হবে না, তাদের এরকম ভোগান্তি চলতেই থাকবে। ফলে তারা চান সরকার পরিবর্তন হয়েছেন, এই তিস্তা প্রকল্পের যেন একটা বাস্তবায়ন হয়, তিস্তা নদী খনন করা হয়, এরকম একটা আকাঙ্ক্ষা তাদের। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে।